সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ যে বিষয়টা, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। মূলত এই ভিডিওটি কাদের দরকার হবে? যারা ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিংয়ে বা নিয়ে পড়ালেখা করছে, যারা বিশেষ করে বিবিএ করতেছো, তোমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যারা অ্যাকাউন্টিং কোর্স আছে, তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা জানি হিসাব বিজ্ঞানের কেউ যদি হিসাব বিজ্ঞান বুঝতে চায় তাকে অবশ্যই হিসাব সমীকরণটি আগে ভালোভাবে বুঝতে হবে। হিসাব সমীকরণ বোঝা ছাড়া হিসাব বিজ্ঞান বোঝা এক কথায় যদি বলি সেটা হচ্ছে অসম্ভব। তো আজকের আমার যে আলোচ্যসূচি সেই বিষয়টা নিয়ে আমি একটু দেখাই যে আজকে আমরা কি আলোচনা করব। মূলত আজকের আলোচনার মধ্যে আমাদের প্রথম যে বিষয়টা থাকবে, হিসাব সমীকরণ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব যে হিসাব সমীকরণটা কী বা এর কী কী উপাদান, এই সমীকরণটা বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের যে হিসাব সমীকরণটা একটা মৌলিক সমীকরণ আছে এবং এটাকে আমরা যদি বর্ধিত করি তাহলে আরেকটা সমীকরণ দাঁড়ায়, সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে, যে অর্থাৎ আমরা যে সমীকরণটি দেখব সেই সমীকরণের মধ্যে যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। মূল কথা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে হিসাব সমীকরণ এবং এই হিসাব সমীকরণটা খুব ভালোভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব। তো তাই যারা মূলত এই হিসাব সমীকরণটা শিখতে চাচ্ছ, হিসাব বিজ্ঞান কোর্স যাদের আছে তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার, এবং যারা নতুন আছো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই রিকোয়েস্টটা থাকলো। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের মৌলিক হিসাব সমীকরণটা কী। এখানে দেখতে পাচ্ছি একটি সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এইটা আমাদের মৌলিক হিসাব সমীকরণ। এখানে এ বলতে কি, এল বলতে কি, ওই এইগুলো উপাদান আমাদের অ্যাসেটস, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি, যেটা সংক্ষিপ্তভাবে লেখা। অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যতটুকু সম্পদ থাকবে ততটুকুই দায় থাকবে। এই সমীকরণটা এই কথাটাই কিন্তু বলে, ঠিক যতটুকু সম্পদ ততটুকুই দায়। এই দায়টাকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে যেটাকে আমরা লায়াবিলিটিস, আর একটা হচ্ছে অনার্স ইকুইটি। একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এখানেই এটা আমরা ইলাবোরেট করলে যে বিষয়টা দেখলাম যে এ বলতে এখানে আমরা বলতেছি অ্যাসেটস, অ্যাসেটসের বাংলা করলে দাঁড়ায় সেটা হচ্ছে সম্পদ। লায়াবিলিটিস, এলতে লায়াবিলিটিস, এটাকে আমরা যদি বলি দায়। অনার্স ইকুইটি, এটা হচ্ছে আমরা এক কথায় যদি বলি মালিকানা সত্ত্ব বা মূলধনও বলা যায় এটাকে। অর্থাৎ একটি কারবারের যতটুকু সম্পদ থাকবে বা অ্যাসেট থাকবে, এই মূলধন এবং দায় মিলে এইটাও সম্পূর্ণ ততটুকুই হবে। কারণ যে কোনো ব্যবসা শুরু হয় একদম শূন্য থেকে, তাই কারবারের যতটুকু সম্পদ থাকবে ততটুকুই দায় থাকবে। এইটা হচ্ছে আমাদের মৌলিক হিসাব সমীকরণ, এ সমান এল প্লাস ও ই। আর এখানে আমাদের একটা বিষয় যে সম্পদ বলতে আমরা নর্মালি বুঝি কিন্তু সবাই যে আমরা একটা কারবারের সম্পদ বলতে কি বুঝি, নগদ টাকা, দালান কোঠা, আসবাবপত্র, জমি। আর দায় বলতে সিম্পলি আমরা যেটা বলি যে কারবারকে পরিশোধ করতে হবে, দেনা যেটা থাকবে সেটাকে আমরা বলি দায়। আর অনার্স ইকুইটি বলতে আমার এই কারবারের সম্পদের প্রতি মালিকের যে অধিকার সেটাকে আমরা বলি অনার্স ইকুইটি বা মূলধন। অর্থাৎ একটা কারবারে মালিক তার নিজস্ব সম্পত্তি বা নিজস্ব অর্থ থেকে যত টাকা বিনিয়োগ করবে সেটাকে আমরা বলতে পারি অনার্স ইকুইটি। আচ্ছা, এখন এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস দেখি যে সম্পদ, আমাদের যে হিসাব সমীকরণটা, সেই হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জানব। যেখানে সম্পদ বলতে বোঝায় যে ব্যবসায় মালিকাধীন অর্থনৈতিক সম্পদ। এখন অর্থনৈতিক সম্পদ বলতে আমরা যেটা বুঝি যে ব্যবসায়ের এমন একটা উপাদান যা এটা আমরা যদি বাজারে বিক্রি করতে যাই তাহলে আমার কিন্তু অর্থ পাবো, বিনিময়ে আমি বিক্রি করতে পারবো। যেমন দালান কোঠা বলতে পারি, জমি, নগদ টাকা, দেনাদার, এরকম বিভিন্ন বিষয় থাকে এবং এটা মালিকানাধীন থাকবে এবং এটা কারবারে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে এবং ভবিষ্যতে যেখান থেকে মুনাফা অর্জন করা যাবে। এইটা হচ্ছে যে ভবিষ্যতে যেখান থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, আমার সম্পদ হচ্ছে যা যা আমাকে ইন ফিউচার আমাকে অর্থনৈতিকভাবে সুবিধা দেবে। অর্থাৎ আমি যার থেকে সুবিধা পাবো, আমার যদি একটা ল্যান্ড থাকে সেখানে আমি কারখানা করতে পারবো, আমার একটা বিল্ডিং থাকে সেখানে আমি আমার কোনো অফিসিয়াল কাজ করতে পারবো, আমার যদি নগদ টাকা থাকে সেটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো। অর্থাৎ সম্পদের বৈশিষ্ট্যের অর্থনৈতিক একটা মূল্য থাকবে এবং এটা থেকে ফিউচারে আর্থিক সুবিধা পাওয়া যাবে। তারপরে যদি বলি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে নগদ টাকা, যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, ভবন, মজুদ
পণ্য প্রাপ্য টাকা এইগুলো হচ্ছে সম্পত্তির উদাহরণ। তো এক কথায় আমরা যদি বলি সম্পদ হচ্ছে কারবারের এমন একটি উপাদান যা কারবারে দীর্ঘমেয়াদে অবস্থান করবে। ম্যাক্সিমাম সম্পদ দীর্ঘমেয়াদে অবস্থান করে এবং যা কারবারের মুনাফা অর্জনে সহায়তা করে, যেখান থেকে কারবার মূলত অর্থনৈতিক সুবিধাটা পেয়ে থাকে, এ হচ্ছে সম্পদ। দেন আমাদের হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে দায়। এক কথা আমি এর আগেই বলেছি, দায় বলতে এমন একটি বিষয়কে বোঝাবো যেটা দেনা, অর্থাৎ কারবারকে ইন ফিউচার পরিশোধ করতে হবে, এরকম কোনো বিষয়কে আমরা বলতে পারি দায়। যেমন পাওনাদার থাকতে পারে, আমরা উদাহরণগুলো দেখতেছি। এখানে বলা আছে যে ব্যবসায়ের বাইরের পক্ষের প্রতি আর্থিক দায়বদ্ধতা। এই যে ব্যবসায়ের বাইরের পক্ষের প্রতি আর্থিক দায়বদ্ধতা। আর্থিক দায়বদ্ধতা বলতে আমরা কি বুঝি? আর্থিক দায়বদ্ধতা বলতে আমরা বুঝি যে কারবারকে অর্থনৈতিকভাবে বা আর্থিকভাবে কোনো দেনা পরিশোধ করতে হবে, অর্থ দিয়ে বা সম্পদ দিয়ে, এরকম দায়কে আমরা বলি আর্থিক দায়বদ্ধতা। তো যাই হোক, ব্যবসায়ের বাইরের পক্ষের প্রতি আর্থিক যে দায়বদ্ধতা সেটাকে আমরা বলি লায়াবিলিটিস। দেন ভবিষ্যৎ পরিশোধ করতে হবে। হ্যাঁ, দায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি উপাদান যেটা আমাকে ভবিষ্যতে অবশ্যই এটা পরিশোধ করতেই হবে। তারপরে আমরা যদি দায়ের কিছু উদাহরণ দেখি, সেটা হচ্ছে ব্যাংক ঋণ, সরবরাহকারীদের কাছে বকেয়া, বিল প্রদেয় বা কর প্রদেয় এই জাতীয়, অর্থাৎ ব্যাংক থেকে লোন নিলে আমাকে পরিশোধ করতে হবে। সরবরাহকারী, আমি কোথাও থেকে পণ্য ক্রয় করেছি, তার কাছে যদি আমার কোনো বকেয়া থাকে সেটা পরিশোধ করতে হবে। আমার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এরকম বিভিন্ন ধরনের বিল থাকে যেটা পরিশোধ করতে হবে। বছর শেষে বা হিসাব বর্ষ শেষে আমাকে কর পরিশোধ করতে হবে। এই বিষয়গুলো, মূল কথা দায় হচ্ছে এমন একটি উপাদান যা আমাকে পরিশোধ করতে হবে। তো হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ, তার আরেকটি যে উপাদান সেটা হচ্ছে যে মূলধন বা অনার্স ইকুইটি। এক কথাই আমি এর আগেই বলেছি যে অনার্স ইকুইটি বলতে আমরা সেটাই বোঝাবো যে কারবারের মোট সম্পত্তির উপর মালিকের যতটুকু দাবি সেটাকে আমরা বলি অনার্স ইকুইটি। অথবা অন্যভাবে আমি বলতে পারি যে কারবারের যতটুকু সম্পদ থাকবে সেখান থেকে মালিক যতটুকু পাবে সেটাকেই বলতে পারি অনার ইকুইটি। অর্থাৎ কারবারে মালিক যতটুকু বিনিয়োগ করেছে সেটাকে আমরা বলতে পারি অনার্স ইকুইটি। তো এইখানে যে ব্যবসায়ের মালিকের বিনিয়োগ ও অর্জিত মুনাফা, এখন মালিক কি পায় কারবার থেকে? মালিকের দাবি কী করতে পারে? মালিক যত টাকা বিনিয়োগ করেছে সেই টাকা সে দাবি করতে পারে। ব্যাংক থেকে যদি আমি লোন করে নিয়ে আসি সেই টাকা কিন্তু মালিক কখনো দাবি করতে পারবে না। আর একটা বিষয় কি দাবি করতে পারে? কারবারের যে সমস্ত আয় ব্যয় বাদ দিয়ে মালিকের যদি কোনো অর্জিত মুনাফা থাকে সেইটা অবশ্যই কে পাবে? মালিক পাবে। ঠিক আছে, অর্থাৎ অনার্স ইকুইটির মধ্যে দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে বিনিয়োগ এবং অর্জিত মুনাফা। মালিক যত টাকা দেবে এবং যত টাকা মুনাফা করবে, এই দুইটা বিষয় হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। অর্থাৎ মালিক দাবি করতে পারবে অথবা এই সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেইটার উপর মালিক এটা দাবি করতে পারে। তারপরে মূলত আমরা যদি বলি যে মালিকানা সত্ত্বটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, সম্পদ থেকে দায় বাদ দিলেই মূলত আমরা মূলধন পাই। অর্থাৎ কারবারের যা সম্পদ থাকবে, দায় বলতে তৃতীয় পক্ষের যে দাবি, সেইটা আমরা বাদ দিলে যা পাবো সেটাকে আমরা বলতে পারি মূলধন। এখন উদাহরণ হিসেবে যে এখানে আমাদের যে বিষয়টা বলা আছে তার মধ্যেই আছে যে মালিক কর্তৃক বিনিয়োগ বা অর্জিত লাভ, এই দুইটা বিষয় আমাদের এই মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এক কথায় আমরা যদি বলি অনার্স ইকুইটি বলতে বোঝায় যে কারবারের সম্পত্তির প্রতি মালিকের যে অধিকার। এ হচ্ছে বিষয়। আমরা তিনটা উপাদান খুব ভালোভাবে দেখলাম যে আমাদের হিসাব সমীকরণের কোন কোন উপাদান ছিল। এখন আমরা যে বিষয়টা দেখব এর বর্ধিত অংশটুকু একটু দেখি। যে হিসাব সমীকরণ যদি সহজভাবে বলা যায়, আমরা উপাদান যে সম্পদ হচ্ছে যা ব্যবসায়ীর কাছে আছে এবং যা অর্থনৈতিক ভ্যালু আছে, যা কারবারে দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনে সহায়তা করে। দায় বলতে যা ব্যবসায়ীকে পরিশোধ করতে হবে, মানে একটি দেনা যাকে অবশ্যই ইন ফিউচার পরিশোধ করতে হবে। সেটা পাওনাদার হতে পারে, গ্যাস বিল হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, যে কোনো বকেয়া কিছু হতে পারে। তারপরে যদি বলতে পারি মূলধন, যা মালিকের অধিকার, কারবারের যে সম্পদ আছে এর প্রতি মালিক যতটুকু দাবি করবে সেটাকে আমরা বলতে পারি মূলধন। এইবার এই হিসাব সমীকরণটাকে আমরা যদি বর্ধিত করি, অর্থাৎ এই যে আমাদের মূলত হিসাব সমীকরণ ছিল কি এ সমান এল প্লাস ওই, এখন এখানে ঠিক আছে সম্পদ, এই ওই বা মালিকানা সত্ত্বকে যে আমরা যদি ভাঙি তাহলে কিন্তু এখানে তিনটা উপাদান পাওয়া যাবে। সেটাকে আমরা বলি সি, আর, ই এবং ডি। অর্থাৎ এ সমান এল প্লাস ওই, এই সমীকরণটাকেই আমরা বর্ধিত আকারে এইভাবে লিখতে পারি বা এটা বুঝতে হবে। এখন আমাদের আসলে কোনটা কি বোঝাচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে মূলত এতে আমাদের অ্যাসেট বোঝায়, যেটাকে আমরা বলতে পারি সম্পদ, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে এখানে এল থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে দায়, যেটা নিয়েও আমরা আলোচনা করেছি। এখন এই অনার্স ইকুইটি তিন ভাঙলে চারটা উপাদান পাওয়া যাবে। তার প্রথমটা হচ্ছে ক্যাপিটাল, সিতে আর ফর রেভিনিউ,
আর এখানে ইতে এক্সপেন্স হবে এবং ডিতে ড্রয়িংস হবে। অর্থাৎ আমরা যদি অনার্স ইকুইটি ভাঙি তাহলে আমাদের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এই 4টা উপাদান কিন্তু পাওয়া যাবে। আমরা যদি মৌলিক হিসাব সমীকরণ লিখি এ সমান এল প্লাস ওই, আর যখন বর্ধিত হিসাব সমীকরণ লিখতে বলবে বা আমাদের তখন বুঝতে হবে যে বর্ধিত হিসাব সমীকরণের ওই এর মধ্যে আরও কয়েকটা উপাদান জড়িত। তো আমরা এই বিষয়গুলো একটু দেখি যে আমাদের অর্থাৎ বাংলায় যদি আমরা বলতে পারি যে সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আচ্ছা, এখন আমাদের যে বিষয়গুলো এই বর্ধিত হিসাব সমীকরণের উপাদানগুলো অলরেডি আমরা সম্পদের কথা বলেছি, তারপরে আমরা দায় নিয়েও আলোচনা করেছি যে বাইরের পক্ষের প্রতি যে দায়বদ্ধতা, ঋণ, পাওনাদার, কর ইত্যাদি এইগুলা। আমরা এর আগে মূলত মূলধন নিয়ে কথা বলিনি, আমরা অনার্স ইকুইটি নিয়ে কথা বলেছি। এখন মূলধন বলতে আমরা যেটা বুঝবো যে মালিকের মূলত কারবারে প্রাথমিক যে বিনিয়োগ করে সেই বিনিয়োগটাকে আমরা কিন্তু মূলধন বলতে পারি। অর্থাৎ মালিকানা সত্ত্ব যেটাকে আমরা বলি ক্যাপিটাল এবং অনার্স ইকুইটি, এর মধ্যে আমরা কিছুটা পার্থক্য করতে পারি। মূলধন বলতে মালিকের প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, মালিক সর্বপ্রথম যত টাকা কারবারে বিনিয়োগ করেছে, যত টাকা কারবারে সে নিয়ে আসছে সেটাকে আমরা বলতে পারি মূলধন। এবং এর পরবর্তীতে মালিক যদি ব্যবসা থেকে আরও কিছু আর্ন করে, উপার্জন করে, সেটাকে আমরা কিন্তু মালিকানা সত্ত্বের অংশ হিসেবে ধরতে পারি। তো নর্মাল সেন্স আমরা মূলধন এবং মালিকানা সত্ত্ব একই হিসেবে জানব। দেন হচ্ছে আমাদের আরেকটা উপাদান যেটা আমরা অলরেডি আলোচনা করিনি কিন্তু বর্ধিত হিসাব সমীকরণ আরেকটা উপাদান, সেটা হচ্ছে রেভিনিউ বা আয়। ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ যেমন বিক্রয়, আয়, সেবায়। অর্থাৎ যে কোনো ব্যবসা আমরা করি আমাদের একটা মূল কাজ থাকে, সেই কাজ থেকে যে আমাদের আয়টা হয়। যেমন আমি যদি কোনো পণ্য নিয়ে ব্যবসা করি তাহলে আমি পণ্য বিক্রি করে আমার যে আয়টা হয় সেটাকে আমরা বলতে পারি রেভিনিউ। আমার জন্য কোনো সার্ভিসিং প্রতিষ্ঠান থাকে, আমি কোনো সেবা, আমার রেস্টুরেন্ট দিয়ে থাকি, তাহলে রেস্টুরেন্ট থেকে আমি যত টাকা সার্ভিস বা সেবা দিয়ে আয় করতেছি, বিক্রি করে আয় করতেছি, সেটাকে আমি বলতে পারি রেভিনিউ। অর্থাৎ আমার মূল ব্যবসায়ের থেকে যে অর্থের ইনফ্লোটা আমার হবে সেটাকে বলতে পারি আমরা রেভিনিউ। রেভিনিউ মানে কিন্তু মুনাফা মনে করলে হবে না। যেমন বিক্রয় থেকে আয়, আমি বিক্রয় যে আমি কত টাকা বিক্রয় করতেছি সেই বিক্রয়টাকে আমি বলতেছি রেভিনিউ। তার মধ্যে মুনাফাটা অন্যরকম থাকতে পারে, সেটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব পরবর্তীতে। ব্যয়, হ্যাঁ, আমার ব্যবসা চালাতে গেলে আমাকে বিভিন্ন ধরনের খরচ করতে হবে। তার মধ্যে আমি যদি আমার বেতন দিতে হবে, আমার ভাড়া দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, আমার যদি কোনো প্রোডাক্ট ক্রয় করি সেকে বাবদ আমার খরচ আছে। অর্থাৎ একটা ব্যবসায়ের আয় করার জন্য আমরা রেগুলার যে খরচগুলো করে থাকে সেটাকে মূলত আমরা এক্সপেন্স বলি। যদিও ব্যয় এবং খরচ, এক্সপেন্সকে খরচও বলা হয়, ব্যয় এবং খরচের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সে সম্পর্কে আমরা পরে একটা ভিডিও তৈরি করব। এবং লাস্টের যে আমরা টপিকসটা দেখলাম সেটা হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। মালিকের ব্যক্তিগত কাজে বা ব্যবসা থেকে টাকা বা সম্পদ তুলে নিলে সেটাকে আমরা বলি উত্তোলন। অর্থাৎ মূলধনের বিপরীত যে বিষয়টা সেটাকে আমরা বলতে পারি উত্তোলন, বা ইংরেজিতে বললে ড্রয়িংস বা উইথড্রয়াল, যেটাই আমরা বলে থাকি। তো মালিক যদি ব্যক্তিগত টাকা বা ব্যক্তিগত প্রয়োজনের কারবার থেকে কোনো অর্থ বা কোনো সম্পদ গ্রহণ করে সেটাকে আমরা বলতে পারি উত্তোলন। এ হচ্ছে বিষয়। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল সে বিষয় সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু একটা ওভারঅল ধারণা পেয়েছি। আর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট বা অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা বিবিএ করতেছো, তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিসাব সমীকরণের উপাদানগুলো বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি হিসাব সমীকরণের মৌলিক সমীকরণটা, আমরা এটা দেখেছি এ সমান ওল প্লাস ওই। আমরা এটা তারপরে আমরা একটু রিভিউ করি যে সম্পদ বলতে কি, এটা আমার মনে হয় অবশ্যই তোমরা ক্লিয়ার, আমার কথাগুলো মানে মন দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবে। দায় যেটা পরিশোধ করবে, মালিকানা সত্ত্ব, বিনিয়োগ, এগুলো আমরা বুঝতে পারলাম। তা সহজে আমরা এক কথায় কি সেটা আমরা মূলত বুঝেছি। দেন হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণটি আমরা দেখলাম, এইটা এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এইটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। মূল কথা আমাদের হিসাব সমীকরণটাকে খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। আমরা যদি এইটা খুব ভালোভাবে বুঝি, জানি, তাহলে আমার হিসাব বিজ্ঞানের অন্য যে বিষয়গুলো আছে সেটা অনেক আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আর আমি বেশি কথা বলবো না। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন আজকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট অথবা যদি প্রয়োজন হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং সবশেষে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমি নতুন এর ধারাবাহিকভাবে আরও কিছু ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।